বিপ্লবের পরে পুরনো শক্তি কখনো সামনে থেকে লড়ে না, তারা অপেক্ষা করে বিপ্লবীদের বিভক্ত হইতে দেয়, ক্লান্ত হইতে দেয়, ভুল করতে দেয়, তারপর স্থিতিশীলতার মুখোশ পইরা ফিরে আসে। বাংলাদেশে বিএনপি ঠিক এই কাজটাই করছে, শুধু সামরিক অভ্যুত্থানের বদলে নির্বাচনী পথে। তারেক রহমান স্থিতিশীলতার কথা বলছে, শান্তির কথা বলছে, ক্লান্ত দেশের মানুষ মাইনা নিছে। এরপর 4 নম্বর কারণ, বিএনপি 209 আসন পাইল কিভাবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে এই ভোটগুলা কোথায় গেল? উত্তরটা আপনাদের জানা। পুরানো বন্দোবস্তের প্রত্যেকটা স্তম্ভ বিএনপির পিছনে সারিবদ্ধ হয়ে গেছিল। 1 নম্বর স্তম্ভ আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। হাসিনা 15 বছরে যে প্রশাসন তৈরি হয়েছে, ডিসি, ইউনো, পুলিশ, নির্বাচনের কর্মকর্তা, এরা সব পুরনো ব্যবস্থার লোক। এদের জন্য বিএনপি মানে সিস্টেম কন্টিনিউশন, জামাত এনসিপি মানে সিস্টেম ডিসরাপশন। জামাত এনসিপি আসলে কি হবে? দুর্নীতির বিচার হবে, ব্যাংক লুটেরাদের হিসাব চাওয়া হবে, প্রশাসনে জবাবদিহিতা আসবে, ব্যাংকগুলো থেকে পাচার হয়ে গেছে ফেরত দিতে হবে সেগুলো। কিন্তু বিএনপি আসলে পুরনো খেলা চলবে, শুধু মুখ বদলাবে। তাই হইতেছে কিনা বলেন? এই জন্যই আমলাতন্ত্র বিএনপির পাশে। আমরা পুলিশ লীগের অবসান চাইছিলাম না, এখন আইসা বলে আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। শুনেন, বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। শুনেছেন? তাহলে বদলাইল কি? এবার আসেন 2 নম্বর স্তম্ভ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের অনেকের হাতে মানবতা বিরোধী অপরাধের রক্ত লাগিছে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো হয়েছে। তার আগে গুম খুনের অভিযোগ তো আছে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে। এই অপরাধের বিচার হইলে কারা কাঠগড়ে দাঁড়াবে? এদের কর্তা ব্যক্তিরা। তাই এরা বিচার হইতে দিতে রাজি না। ইউনূস সরকারকে এরা পদে পদে অসহযোগিতা করছে, আয়নাঘর পর্যন্ত ভিজিট করতে দেয় নাই। তাই তারা বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে, তোমাদেরকে আমরা ক্ষমতায় পৌঁছে দেব, তোমরা আমাদের বিচার করবা না। এখন আসেন নেপালের সাথে তুলনা করেন। নেপালের সেনাপ্রধান আন্দোলনকারীদের জিজ্ঞেস করতেছে তোমরা কাকে চাও। নেপালের সেনাপ্রধান ফ্যাসিলিটেটর, বাংলাদেশের সেনাপ্রধান ইন্টারেস্টেড স্টেক হোল্ডার। এই পার্থক্যটা শুধু ব্যক্তির না, এটা অভ্যুত্থানের মৌলিক গড়নের পার্থক্য। নেপালের সেনাবাহিনীর হাতে গণহত্যার দাগ আগে থেকে ছিল না, বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ছিল। 3 নম্বর স্তম্ভ কি? এলিট স্ট্যাবলিশমেন্ট, ব্যবসায়ী গোষ্ঠী, সুশীল সমাজের একাংশ, মিডিয়া, এমনকি ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের অনেকে। এরা ভিতরে বৈশা বিপ্লবের এজেন্ডাকে দুর্বল করছে, বিএনপির সাথে একটা ব্রিজ রেখা দিচ্ছে, সিগন্যাল পাঠাইছে আমরা তোমাদের পক্ষে আছি। নির্বাচনের পর বিএনপি এদের পুরস্কৃত করছে। এই যে খলিলুর রহমান, সে প্রত্যেকটা কন্ট্রাক্ট হয়েছে, তাদেরকে বলছে তারেক রহমানের সাথে যান, আমি নিয়ে যাইতেছি, নিয়ে গেছে। সেই জন্য তো তারা পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। নির্বাচনের পর বিএনপি এদের পুরস্কৃত করছে, নতুন সরকারের জায়গা দিচ্ছে। এটা গোপন কিছু না, মানুষ দেখছে কারা কারা গেছে বিএনপির গুরুত্বপূর্ণ পদে। আমি আর আলাদা করে আর নাম কইতে চাইলাম না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের বড় অংশ দিশেহারা, তারা জামাত এনসিপিকে দেখতেই পারে না। বাংলাদেশের আওয়ামী লীগ কখনো এনসিপিকে ভোট দেবে না, তারা বিএনপিকে ভোট দিতে পারে, এমনকি জামাতকে ভোট দিতে পারে, কিন্তু কখনো এনসিপিকে ভোট দেবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখনো পর্যন্ত জামাতকে ভোট দেবে না, তারা যেই দলই করুক না কেন। পরে কি হবে জানি না, বিএনপি তো তাদের বলছে ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লোকটাই পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এরা বিএনপিতে গেছে। এখানে একটা কথা বলি, অনেকে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল, কারণ আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আওয়ামী লীগের এই ভোট বিএনপি পাইতো না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সেই ভোট কনসলিডেটেড হইয়া বিএনপিতে গেছে। আমরা তাও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বলছি। আমরা জানতাম আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাবে, গেছেও, তাহলে কেন চাইছি? কারণ আওয়ামী ভোট যে নিবে সে আওয়ামী ইন্টারেস্টের কাছে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বিএনপিও গেছে, গেছে না? আওয়ামী ইন্টারেস্টের কাছে তাকে আওয়ামী নির্ভর হইতে হইছে না, আওয়ামী লীগ তোষণ করতে হইতেছে না, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীকে জামিন দিতে হইতেছে না, মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে না, আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতে হইতেছে না। আওয়ামী লীগ যত বেশি মুক্তিযুদ্ধের কথা কইছে তার চেয়ে বেশি কইতেছে বিএনপি, যেন বিএনপি মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওই যে আছে না, শুনি বিবরণ কদে তিনি কন মারিয়া করিব খুন,
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, সে শত গুণ বলে পারিষদ হইয়া। বিএনপি মুক্তিযুদ্ধের কথা। আর কি হয়েছে, এই বিএনপির হিস্টোরিক ভোট ব্যাংক বিএনপি থেকে সরে আসবে, সরে আসতেছে। জামাত এনসিপি যে ভোট পেয়েছে তার অর্ধেক তো বিএনপির ভোট ব্যাংকের ভোট। লং টার্মে বিএনপির ক্ষতি হবে, তাই হয়েছে, আরো ক্ষতি হবে। পঞ্চম কারণ কি, এবারে ইউনূস সরকারের দিকে তাকাই। এখানে নেপালের সবচেয়ে নাটকীয় কন্ট্রাস্ট। নেপালে অনেকে ভোটাভুটি করে, ছাত্র আন্দোলনকারী ভোটাভুটি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করছে। বাংলাদেশে হাসিনা পালানোর পরে কি হলো, কয়েকজন ইউনিভার্সিটির টিচার, কয়েকজন ছাত্র নেতা একটা ছোট্ট গ্রুপ বসে সিদ্ধান্ত নিল প্রফেসর ইউনূস। কোনো বিস্তৃত আলোচনা নাই, কোনো গণভোট নাই, কোনো ব্রেনস্টর্মিং নাই, কোনো ডিসকর্ড নাই, কোনো পাবলিক ফোরাম নাই, একদম টপ ডাউন ডিসিশন, সেনা সমর্থিত ট্রানজিশন। ফ্যাটাল মিস্টেক এটা। এটা আন্দোলনের জন্য নেপালে হাজার হাজার মানুষ ইন্টারিম নেতা বাছাই করছে, বাংলাদেশে কয়েকজন মিলা ঠিক করে দিছে। আপনি যত বেশি মানুষকে ডিসিশন নেওয়ার টাইমে ইনভলভ করবেন তত বেশি ওন করবে তারা। ছাত্ররা যাদের সাজেশন নিয়ে সরকার তৈরি করছে তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছে ইউনূস সরকারে, এখনো করতেছে। গণতন্ত্রের প্রথম অরিজিন স্টোরি থেকে এই সরকার ড্যামেজড। সবচেয়ে ভয়ানক ভুল, প্রফেসর ইউনূসকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি যে আমরা কি চাই, এই তালিকাটাই তৈরি হয়নি। কার কি জানতো, একটাই কাজ, নির্বাচন। ইউনূস জানতো না তার কাজ কি, সংস্কার, নির্বাচন, শাসন, নাকি তিনটাই। উনি নিজেই বলছেন আমার কথা শুনতে হবে, পরে দেখা গেল ওনার কথা কেউ শোনে না। এমন একটা প্রশ্ন আসে, তাইলে কেন দ্রুত নির্বাচন দিয়ে চলে গেলেন না প্রফেসর ইউনূস? 6 মাসে ছেড়ে দিলেই তো হতো। কারণ হইতেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপি আগেও ক্ষমতায় ছিল 2001 থেকে 6, সেই সময় দুর্নীতি, হাওয়া ভবন, তারেক রহমানের 10% গল্প, খাম্বা, হাসিনা পালানোর পরে অব্যাহত চান্দাবাজি, খুন, জখম, ধর্ষণ। বিএনপি নামা বলে এই যে এখানে 271টা খুন করছে, 81টা ধর্ষণ করছে বিএনপি এই 20 মাসে। আপনারা যখন দেখবেন তখন ব্যাটছে কিনা আল্লাহ মালুম। মানুষের এটা মনে আছে তার দুঃশাসনের কথা, মানুষ জানতো দ্রুত নির্বাচন দিলে হয়তো বিএনপি আসবে, আর তাদের পরিবর্তনের প্রতিশ্রুতি রাখবে না। তাই জনদাবি ছিল আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। এই দাবিটা যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা দেখতেছি সংস্কার যা করে গেছিল ইউনূস সরকার, কোনটাই তারা রাখতেছে না, গুম অধ্যাদেশ বাতিল করে দিছে। কিন্তু সমস্যা হলো সেই সংস্কার করার সক্ষমতা ইউনূস সরকারের ছিল না। কেন ছিল না? কারণ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে বসানো হয়েছিল এমন সব মানুষদের যাদের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বিপ্লবের প্রতি কমিটমেন্ট নাই, পলিটিক্যাল ক্যাপিটাল নাই, জনভিত্তি নাই, সংগঠন নাই, রাজনৈতিক পেশি নাই, পলিটিক্যাল মাসল নাই। একজন উপদেষ্টা দেখেন তো যার ফলোয়ার আছে, নাই। কারণ এরা সব টেকনোক্র্যাট, এনজিওর লোক, তার উপরে বেশিরভাগই বুড়া। প্রফেসর ইউনূস ওনার ওয়াইফের ডাক্তারকে উপদেষ্টা বানাইছেন। হ্যাঁ, চিন্তা করেন, এরা হয়তো চিন্তাশীল বা ইন্টেলিজেন্ট মানুষ, কিন্তু এক্সিকিউটর না। ফলে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় এরা পিছিয়ে যেত, আর এক্সিকিউট করতে গেলে হাসিনা আমলে ব্যুরোক্রেসি বাধা দিত। কারণ সেই ব্যুরোক্রেসি কোনো কারণ নাই বিপ্লব সফল করার। আর বিপ্লবের আসল শক্তি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণ নারীরা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, গার্মেন্ট শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, মাদ্রাসা ছাত্র, আলেম, এদের কাউকে কাছে টানা হয়নি। আলেমদের মামলাগুলো পর্যন্ত তোলা হয়নি। সব ইউনূস সরকার শুধু ছাত্রদের একটা অংশ টেকনোক্রেট দিয়ে চলছে। পলিটিক্যাল বেস ছিল অত্যন্ত সংকীর্ণ। অল্প বয়সী ছাত্ররা সরকারে গেছে, 27 বছরের নাহিদ, 26 বছরের আসিফ, এদের কাঁধে পুরো রাষ্ট্রের ভার। কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো প্রোটেক্টিভ শিল্ড নাই, কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই, কোনো ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নাই। ছাত্রদের বাদ দেন, আমি আসিফ নজরুলকে শিখাইছি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কি, কারণ উনি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিলেন না। উনি কইতেছিলেন না যে সারাদিন কাজ করেন উনি, কেন সারাদিন কেন কাজ করতে হবে একজন উপদেষ্টার? এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটি না থাকার কারণে প্রত্যেকটা ভুল এদের নামে চলে যেত। সাধারণ মানুষ দেখছে এরা আগের চেয়ে ভালো কিছু করতে পারতেছে না, বরং উল্টা এদের নামে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ। আমি জাজমেন্ট দেবো না, কিন্তু পারসেপশন তৈরি হয়েছে তো। আর এই পারসেপশন সামলানোর কোনো ক্যাপাসিটি এনসিপির ছিল না, কারণ আমি আগেই কইছি তারা প্রোটেস্ট হিরো, গভর্নিং লিডার না। এই দুইটা সম্পূর্ণ আলাদা স্কিল সেট। এখানে আর একটা গভীর সমস্যা ছিল, ছাত্রদের একাংশের মধ্যে একটা আত্মম্ভরিত তৈরি হয়েছিল, বিশেষ করে মাহফুজের মধ্যে। তারা মনে করতো যে বিপ্লব তারাই নির্মাণ করছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো ছাত্ররা বারুদে আগুন ধরায় দিছিল, এটাই যথেষ্ট ছিল, এটাই ঐতিহাসিক ছিল। কিন্তু সেই আগুনকে বিপ্লবের রূপ দিয়েছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, গার্মেন্ট শ্রমিক, মাদ্রাসা ছাত্র, গৃহিণী, যারা কোনো নির্দেশনা ছাড়াই রাস্তায় নেমে আসছিল। এরা তো ছাত্র নেতাদের নির্দেশে আসে নাই, নিজের তাগিদে আসছে। এটা ছিল একটা লিডারলেস এক্সপ্লোশন, এবং সেটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু ছাত্র নেতারা মনে করলো এটা তাদের নেতৃত্বের ফসল। এই ভুল ধারণা থেকে তারা নিজেদের বিপ্লবের মালিক ভাবলো। আর মালিকানা বোধের পরিণতি কি? অন্যদের শেয়ার দিতে অনীহা, পরামর্শ নিতে অনিচ্ছা, নিজের ভুলকে অ্যাডমিট করতে অক্ষমতা। ইউনূস সরকার ব্যুরোক্রেসিকে সামলাইতে পারে নাই, যদি এটা সামলানো 1-2 এর ব্যাপার ছিল।
এই টেকনোক্রেটরা ল অফ অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, কিন্তু পলিটিক্যাল পাওয়ার বোঝে না। পলিটিক্যাল পাওয়ার মানে কাকে ভয় দেখায়, কাকে বন্ধু বানাইতে হবে, কোথায় চাপ দিলে কোন জিনিস বের হবে, কার বিরুদ্ধে শাস্তির ভয় দেখাইলে লাইনে আসবে। এইটা বিএনপি বোঝে, আওয়ামী লীগ বোঝে, ইউনূস সরকার বুঝতো না, জামাত এনসিও বুঝে না। ফলে স্থানীয় পর্যায়ে সোশ্যাল কন্ট্রোল যেটা ভ্যাকুয়াম পড়ছিল সেটা পূরণ করছে বিএনপির ক্যাডাররা। এবার আসেন 6 নম্বর কারণ। নেপালে কোনো দলের ইনস্টিটিউশনাল গ্রিপ বাংলাদেশের মতো গভীর ছিল না। মানে প্রশাসনের মধ্যে দলের ক্যাডার ছিল না কারোই। 14টা সরকার, 8টা প্রধানমন্ত্রী হয়, কোনো দল 5 বছর থেকে না, তাহলে 3টা বড় দলের মধ্যে ভোট ছড়ানো ছিল, ক্যাডার নেটওয়ার্ক দুর্বল ছিল, তাই নতুন দলের জন্য জায়গা ছিল। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি 56 বছর ধরে পালাক্রমে শাসন করছে। প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক বাজারে 2 দলের লোক আছে। ছাত্রদল, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যন্ত একটা ফিডার সিস্টেম তৈরি করছে। এই ডুওপলি এটা ভাঙা সহজ কাজ না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সে ভোট ব্যাংক তৃতীয় শক্তিতে না যায় বিএনপিতে কনসলিডেট করছে। 2 দেশে 2টা আলাদা চক্র। নেপালে কাজ করছে ভার্চুয়াস সাইকেল, দ্রুত নির্বাচন, রাগ ঠান্ডা হয় নাই, ক্ষোভ ঠান্ডা হয় নাই, পুরনো দলের স্যাবোটাজের সময় নাই, রেডিমেড দল আছে, প্রুভেন নেতা আছে, ফ্র্যাগমেন্টেড পার্টি সিস্টেমে নতুন দলের জায়গা ছিল, ভোটে জিতছে। বাংলাদেশে কাজ করছে একটা ভিশাস সাইকেল। ইউনূসের কোনো ম্যান্ডেট নাই, তাকে নির্বাচন করার সময় কোনো আলোচনা হয়নি, দীর্ঘ অন্তর্বর্তী পর্ব, মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, কিন্তু সংস্কারের সক্ষমতা নাই, বিএনপির অ্যাক্টিভ স্যাবোটাজ, স্থানীয় নির্বাচন, ছাত্র সংসদ আটকানো, নতুন শক্তির বেস তৈরি হয় নাই, সরকারে যাওয়া ছাত্ররা গভর্নিং ইমেজ তৈরি করতে ব্যর্থ হয়েছে, আত্মম্ভরিতায় বিপ্লবের বিস্তৃত ভিত্তিকে কাছে টানে নাই, সেনাবাহিনী, প্রশাসন, এলিট সবাই বিএনপির পিছনে দাঁড়াইছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ভোট কনসলিডেট হয়েছে, বিএনপিতে গেছে, মোমেন্টাম শেষ, পুরনো দল দিচ্ছে। এইটা একটা ধারাবাহিক সেন। একটা লিগ ভাঙলেও ফলাফল ভিন্ন হইতো। তাইলে বাংলাদেশ কি হাইরা গেছে? না, বাংলাদেশের বিপ্লব হারে নাই, বিপ্লবকে হারানো হয়েছে। এটা কোনো ন্যাচারাল ফেইলিয়র না, এটা একটা অর্গানাইজড কাউন্টার রেভলিউশন। বিপ্লব শেষ হয় নাই, বিপ্লবের প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম অধ্যায়ে আমরা ফ্যাসিবাদ উপড়াইছি, দ্বিতীয় অধ্যায়ে আমাদের নতুন রাষ্ট্র করতে হবে। 2 অধ্যায়ের স্কিল আলাদা। প্রথম অধ্যায়ে লাগছে সাহস, দ্বিতীয় অধ্যায়ে লাগবে ধৈর্য। সাহস আপনাদের ছিল আমি মানি, কিন্তু ধৈর্য থাকবে তো। দ্বিতীয় অধ্যায়ের কলম এখনো তরুণদের হাতেই আছে, কিন্তু কলম থাকলেই লেখা যায় না, ইতিহাস সেটা শিখাই দিছে। তারা কি লিখবে, নাকি কলম হাতে বিলাপ করতে করতে আর একটা কলমধারী তাদের জায়গা নিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর তাদেরকেই দিতে হবে। আমাদের কাজ আমরা দেখে যাব, আলোচনা করব, ভুল দেখাই দেব, এবং যখন তারা ঠিক পথে আসবে পিছনে দাঁড়াবো, সমর্থন করব। বাংলাদেশ তো জাগতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেন, যেখানে যাইতেছে জনসমুদ্র হইতেছে। এখন সেই সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা। মানুষ আসতেছে, ভরসা করার মতো নেতা চাইতেছে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাইছে, পাইয়াই তারাকে আঁকড়ায় ধরতেছে। এইভাবেই যারা যাবে তাদেরকে আঁকড়ায় ধরবে। সারা বাংলাদেশকে জাগাইতে হবে এভাবেই। সেটাই আমাদের আজাদি, সেটাই আমাদের বিপ্লবের পূর্ণতা। ইনকিলাব জিন্দাবাদ।